প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবার জানবো এই অঞ্চলের মানুষ দেশের রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য এবং কৃষি নিয়ে কী ভাবছেন। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ মতামত শুনি। জানতে চাই যে বিগত 2020 সালে করোনা সংক্রমণ শুরু হয়েছিল, এরপর আসলে আপনি জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং সম্প্রতি সময়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এবারও যদি করোনা সংক্রমণ বৃদ্ধি পায় বিগত বছরের ন্যায় এবারও কি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন কিনা এবং করোনা সংক্রমণ কতটুকু বাড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা ইদানিং যেসব খবর শুনছি তাতে মনে হচ্ছে যে করোনা আবার ফিরে আসার যে সম্ভাবনাটা এটা আমরা মোটামুটি উপলব্ধি করতে পারছি। আমরা 2020-এ যে পরিস্থিতি হয়েছিল তখন তো আসলে এই বিষয়টা সম্পর্কে আমরাও তেমনভাবে অবগত ছিলাম না। তখন আমাদের জন্য এটা অনেক কঠিন বিষয় ছিল, কিন্তু আমরা যারা খুব সাহস নিয়ে কাজটি করেছি, আমার মনে হয় যে এখনও যদি ওই পরিস্থিতি হয় অবশ্যই মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে। আমার মনে হয় যে পারিবারিকভাবে যে মানুষ পরিবারে কেউ আক্রান্ত হইলে খুব বেশি ভয় পেত, সেটা মনে হয় আমার কিছুটা কমেছে। আর তারা আমার মনে হয় নিজেরাই তার পরিবারের মধ্যে তাদের মানুষকে যত্নে রাখবে এবং যদি এরকম হয় যে না পরিবারের বাইরে আবারও আমাদেরকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা আগের মতো ফিল্ডে আমাদেরকে নামতে হবে। যদিও আমরা গতবার এই পরিস্থিতির পরে এত পরিশ্রম করতে হয়েছে, আমরা নিজেরাই কিছুটা শারীরিকভাবে অসুস্থ, আমরা আশা করি যে তারপরও পিছপা হব না। আপনাকে তো করোনা আপা বলে ডাকা হতো এবং সেই বিষয়গুলো তখনকার 2020 সালে যখন জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কাজ করেছেন, আমরা দেখেছি যে অসুস্থ মানুষকে এবং যারা মারা গিয়েছেন তাদেরকে দাফন কাফন সহ করেছিলেন। আসলে তখনকার যদি অভিজ্ঞতা একটু শেয়ার করেন। আসলে তখনকার পরিস্থিতিটা এখন শুনলে বা যারা শুনবে, আমি মাঝে মাঝে বলি যে এমন একটা সময় যে গিয়েছে এটা আমিও মাঝে মাঝে ভুলে যাই যে এটা কিভাবে পারছি বা মানুষ এরকম একটা খারাপ পরিস্থিতিতে ছিল, আদৌ ছিল কিনা এটা আসলে এখন আমার কাছে খুব একটা বাস্তব লাগে না, একটা স্বপ্নের মতোই লাগে। কারণ এত কঠিন একটা সময় আমরা পার করেছি। একটা আমাদের মতো একটা সাধারণ মানুষ, মনে করেন আমার কথাই বলি, আমি যে মানুষটা কখনো লাশ দেখতাম, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলেও সেই লাশটা আমি দেখতাম না, আমি ভয় পেতাম। সেই মানুষটা দিনে রাত্রে একদম গোরস্থানের ভিতর গিয়ে যে লাশ যে গোসল করানোর বিষয়টা, তাকে দাফন করানোর যে বিষয়টা, এটা আমি করেছি। এটা আমার এখন মনে হয় না এরকম সাধারণ মানুষও ভুলে গেছে যে আমাদের সাথে আসলে কি হয়েছিল। এটা অনেক কঠিন বিষয় ছিল, আমাদের জন্য অনেক কঠিন ছিল। এবং এই পরিস্থিতি যদি আবারও আসে, আমার মনে হয় ওই যে তখন আমরা সাহসী হয়েছিলাম, ওই সাহসটা হয়তো বা আবারই আমাদের মধ্যে ফিরে আসবে। সময়ই মানুষকে সাহসী করে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে সচেতন হতে হবে। তিনি বলছিলেন যে করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে কিন্তু সচেতন হতে হবে, সেই বিষয়টি বলছিলেন। তাহলেই কিন্তু করোনা সংক্রমণ রোধ করা অনেকটাই সম্ভব হবে, সেই বিষয়টি বলছিলেন। দর্শক, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অর্থাৎ আমরা দেখি যে সিন্ডিকেটের কারণে প্রতিনিয়তই কিন্তু যারা প্রকৃত কৃষক রয়েছেন, যারা ফসল আবাদ করে থাকেন, তারা কিন্তু তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে কিন্তু বরাবরই বঞ্চিত হন। আমরা একটু যদি জানতে চাই আসলে এই কৃষি প্রধান দেশে কিভাবে কৃষকের ফসল তারা ন্যায্য মূল্য পেতে পারে, সেই বিষয়ে আপনি যদি একটু বলতেন। আমাদের এই কৃষিপ্রধান বাংলাদেশ, আমরা বেঁচে আছি আমাদের কৃষকের কারণে। তারা আমাদের অন্ন সংস্থান করেন। এখন আমাদের যে চিত্র, কৃষক তার
যে শ্রমের মূল্য পাচ্ছে না, তার যে উৎপাদিত পণ্য সেটারও আপনার মূল্য পাচ্ছে না। এই যে আমাদের আপনার মৌসুম ব্রহ্মপুত্রে পারে শাকসবজি সহ বিভিন্ন ফসল উৎপাদন হয়, কিন্তু তারা যে শহরে যে নিয়ে আসে তারা কি মূল্যটা পাচ্ছে? তাদের যে ব্যয়ের সাথে জীবন ধারণ এবং তার যে আয়টা, এটা কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু কৃষক আপনার ছাড়া কেউই বলতে পারে না। কিন্তু বলাটা প্রয়োজন। বলবে কি? বলবে হলে আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন। যদি প্রশাসনে মনিটরিংটা না থাকে তাহলে আমাদের দেশে কৃষক তার দ্রব্যের আপনার মূল্য পাবে না, তার শ্রমের মূল্য পাবে না, তার জীবন জীবিকার আপনার ব্যাঘাত ঘটবে। এখন এই মাঝপথে যে ফরিয়া শ্রেণীটা যারা সুবিধা নিচ্ছে, এই শ্রেণীটাকে যদি দমন না করে, সরকার যদি সরাসরিভাবে মনিটরিং না করে, এই যে দুরবস্থা কৃষকের, এই দুরবস্থা কোনো দিন দূর হবে না বলে আমরা মনে করি। তাই একান্ত প্রয়োজন তাদেরকে দেখভাল করো এবং রাষ্ট্র যন্ত্র কর্তৃক। ধন্যবাদ। তিনি বলছিলেন যে কৃষকদের যে উৎপাদিত ফসল সেগুলোর ন্যায্য মূল্য পেতে কিন্তু সরকারকে উদ্যোগী হতে হবে এবং এই যে মাঝপথে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কিন্তু ভেঙে দিতে হবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখি যে একেবারেই তৃণমূল স্বাস্থ্য সেবা যারা নিশ্চিত করে থাকেন, কমিউনিটি ক্লিনিকে যারা রয়েছেন সিএসসিপি পদে এবং বিগত কয়েক বছর ধরেই তারা কাজ করছেন, অর্থাৎ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের প্রতিবন্ধকতাগুলো কী কী একটু জানতে চাই। যদি জানতে চাই যে আপনারা তো তৃণমূল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন, আসলে এই প্রতিবন্ধকতাগুলো কী কী? আপনারা জানেন সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক, যেখানে তৃণমূল পর্যায়ে যেসব মানুষগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্য অবহেলিত মানুষ হয়, সেই ক্ষেত্রে আমরা এই তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি এবং তাদের সাধারণত সর্দি, জ্বর, ঠান্ডা, কাশি এগুলোর ভিতরে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবাটা ওইখানে দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে সে পরামর্শ, যে পরামর্শের কারণে তারা উচ্চতর রেফার সেই ব্যবস্থা ওইখানে আছে। আমরা উচ্চতর পর্যায়ে রেফার করতে পারি এবং সঠিক জায়গা কোথায় গেলে, যেমন একজন গর্ভবতী মা, তার গ্রাম পর্যায়ে মূলত মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে একজন গর্ভবতী মা তার নর্মাল ডেলিভারির জন্য বা কোথায় গেলে সবচেয়ে বেশি সেবা পাবে, সেটা আমরা আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এখানে রেফার করা হয়। তারপরে এর পরেও যদি আরও উন্নত চিকিৎসার জন্য সেখানে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ সেখানে রেফার করা হয় এবং সঠিক তথ্যটা মূলত ওই কমিউনিটি সেন্টার থেকে দেওয়া হয়। আপনারা জানেন আমরা দীর্ঘ 13 বছর 14 বছর পদার্পণ, সেখানে আমাদের এই স্বাস্থ্যসেবা দিতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো ছিল এখনও পর্যন্ত আমাদের সমাধান হয় নাই। গত 5 আগস্টের পর আমরা আগস্ট 19 এবং 20 তারিখ আমাদের অধিকার আদায়ের জন্য ঢাকামুখী হয়েছিলাম। সেখানে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম এবং আমাদের বিষয়টা নিয়ে একটা চিঠি হয়েছিল, সেই পরবর্তীতে আমাদের চাকরি স্থায়ীকরণ হয়েছে এবং স্থায়ীকরণ হওয়ার পর আমরা এখন নিয়মিত বেতন পাচ্ছি। কিন্তু আমাদের সাথে যারা 2022 এবং 2023 সালে নিয়োগপ্রাপ্ত সিএইচসিপি, আমাদেরকে শুরু হওয়ার পরেও কিন্তু তাদের ক্ষেত্রে এই অমানবিকতা জীবনযাপন তারা করতেছে। প্রায় দীর্ঘ আমরা 5 মাস বকেয়া বেতন আমাদের রয়ে গেছে এবং নতুন যারা 2022-23 তাদের এখন পর্যন্ত বেতন হচ্ছে না প্রায় 1 বছর যাবৎ, অথচ তারা এখনও প্রতিনিয়ত ক্লিনিকে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কিন্তু এই যে তাদের জীবনযাপন অর্থাৎ বেতনবিহীন এখন বর্তমান প্রেক্ষাপটে কতটুকু কষ্টদায়ক এবং নির্মম, সেটা আসলে আমরা সম্পূর্ণ আসলে আমাদের আবেগটা যদি আপনাদের মাধ্যমে তুলে ধরা আমি সবচেয়ে বেশি খুশি হব। জানতে চাই, প্রতি বছরেই ময়মনসিংহ সহ সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এবারও কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং এতে করে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশন যে দায়িত্ব পালন করার কথা তারা কিন্তু সেই দায়িত্ব পালন করছেন না। অর্থাৎ আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? ডেঙ্গু রোগটি হচ্ছে আসলে আমাদের অসচেতনতা এবং একটি মশাবাহিত রোগ এবং এটি স্বচ্ছ পানির মশা, ভদ্র মশা যেটাকে বলি আমরা আর কি, এই মশা থেকে ডেঙ্গু ছড়ায়। এই ডেঙ্গু ছড়ানোর অন্যতম কারণ হচ্ছে আমাদের নগর জীবনে আমাদের একটি কর্তৃপক্ষ আছে সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের অবজ্ঞা এবং অবহেলা এবং দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই মূলত এই ডেঙ্গু রোগটি সারা নগরে ছড়িয়ে যায়। পাশাপাশি আমাদেরও দায় আছে, আমরা অসচেতন এবং ডেঙ্গু রোগের যে প্রধান যে কারণটি সেটি হচ্ছে জমাটবদ্ধ পানি। সেই পানিটাকে আমাদের বাড়ির চারপাশ
আমরা সেই পানি থেকে আমাদের বাড়িটাকে সুরক্ষা রাখতে পারি না। তো আমাদের এইটা হচ্ছে যে ডেঙ্গুর বিষয়ে যে সচেতনতা, সেই সচেতনতাকে জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং কিংবা আমরা যেটাকে বলি সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের কার্যকর কোনো পদক্ষেপ নেই। তারা বরাবরই এই বিষয়টি দায়সারাভাবে এড়িয়ে যায় এবং এটির জন্য সরকার থেকে কিন্তু বাজেট আসে, সেই বাজেটটি যে কোথায় চলে যায়, এটি কি মশায় খেয়ে ফেলে, না পিঁপড়া খেয়ে ফেলে, না প্রজাপতি খেয়ে ফেলে, সেটি আমরা জানি না। এই যে বাজেটটা কোথায় যায় সেই বিষয়েও আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তা আমরা চাই সিটি কর্পোরেশনে যারা এই ডেঙ্গু নিরসনের জন্য দায়িত্ব দিয়েছেন, তারা নীতি এবং নৈতিকতাকে অগ্রাধিকার দিয়ে ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে নিজেদেরকে যে চেয়ারটাতে বসেছেন, সেই চেয়ারটাতে যদি দায়িত্ব তারা পালন করেন, তাহলেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব। তিনি বলছিলেন যে সাধারণ মানুষের সচেতনতাই পারে কিন্তু ডেঙ্গু মোকাবেলা করতে, এবং সেই সঙ্গে সিটি কর্পোরেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু উদ্যোগী হতে হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা লক্ষ্য করছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ এই 33টি ওয়ার্ডে আপনি ইতিমধ্যেই গাছ রোপণ করার যে একটি উদ্যোগ, সেটি কিন্তু প্রশংসনীয়। অর্থাৎ সেই কাজটি কেন শুরু করেছেন এবং সেই কাজে কি আরও মানুষ সম্পৃক্ত হওয়া প্রয়োজন কিনা আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যেই আমি ময়মনসিংহ গ্রিন নামে একটি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছি এবং এই কর্মসূচি দেওয়ার পরে ব্যাপক সাড়া পাচ্ছি, নগরবাসী প্রচুর সাড়া পাচ্ছি এবং আমি নিজে 33টি ওয়ার্ডে 33শত বৃক্ষরোপণ করার পরিকল্পনা নিয়েছি এবং এই শুধু এই রোপণ করলেই হবে না, এখানে আমাদের প্রত্যেকে যারা আছি ময়মনসিংহের নগরবাসী, তারা প্রত্যেকেই যদি একটি করে গাছ লাগায় এবং প্রতি বছর যদি একটি করে গাছ লাগাই, তাহলে ময়মনসিংহ একটি সবুজ, শীতল, বসবাসযোগ্য একটা নগরীতে পরিণত হবে। এর উপকার শুধু আমরাই ভোগ করব না, ময়মনসিংহের পরবর্তী প্রজন্মে যারা, তারা একটা সবুজ বেষ্টনীর মাধ্যমে বড় হয়ে আসবে। এবং এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই এবং আমাদের নগরীকে আমাদের মতন সুন্দর, সবুজ, শীতল এবং বসবাসযোগ্য একটা নগরী হিসেবে আমরাই নিজেরা গড়ে তুলি এবং এই বিষয়ে সকল মহলের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ নগরীকে গ্রিন সিটি করার লক্ষ্যে তিনি কিন্তু সকলের সহযোগিতা চেয়েছেন। অর্থাৎ আমরা দেখি যে প্রত্যেকটি সংসারেই কিন্তু স্বামী স্ত্রী তারা তাদের সন্তান লালন পালন করে থাকেন। আপনি একজন নারী হিসাবে আসলেই সন্তান লালন পালন এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, এখানে আসলেই স্বামী না স্ত্রীর প্রাধান্য বেশি থাকে, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সংসার সুখের হয় রমণীর গুণে, প্রবাদটি যেমন সত্য, ঠিক তেমনি আমি বিশ্বাস করি সংসারের সুনাম বৃদ্ধি হয় সন্তানের কারণে। বাবা ব্যস্ত জীবন জীবিকার প্রয়োজনে, কিন্তু সন্তান গড়ার মূল কারিগর থাকে মা, কারণ মাতৃশিক্ষা ছাড়া সন্তান কখনো মানুষ হতে পারে না। নেপোলিয়নের সেই উক্তি শুধু বইয়ের উক্তি যেন না হয়, জীবনের উক্তি হয়ে দাঁড়াক প্রতিটা মায়ের সচেতনতা এবং দায়িত্ব পালনের মাধ্যমে। আমরা যদি সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করি, তবে সুসন্তান গড়তে হবে আগে, তা পরিবার থেকে শুরু হয়ে সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে। এটা আমি বিশ্বাস করি এজন্য, কারণ একটি সন্তান মানুষ করার ক্ষেত্রে শুধু মাই সকল ভূমিকা পালন করবে, মাই সন্তান মানুষ করবে, কথাটা যেমন সত্য না, এটা আমি বিশ্বাস করি না। এবং সন্তান মানুষ করার ক্ষেত্রে বাবা মা পরিবার সকল সাথে মিলে একটি গাছ যেমন ফুল এবং ফল দিয়ে সার্থকতা লাভ করে, তেমন একটি পরিবারের সার্থকতা লাভ হয় সুসন্তানের কারণে এবং তা বাবা মার সম্মিলিত প্রয়াসে। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে বাবা মায়ের সম্মিলিত প্রয়াসে কিন্তু একটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয় এবং মানুষ হয়, সেই বিষয়টি বলছিলেন। আমরা জানতে চাই, জুলাই বিপ্লবের প্রথম সারি থেকে আপনারা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের সফলতা কি এখনও আমরা ধরে রাখতে পেরেছি কিনা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের আন্দোলনের মতোই বাংলাদেশে অতীতেও আরও কিছু আন্দোলন সংগঠিত হয়েছে। সেই আন্দোলনগুলো সংগঠিত হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখেছি, ইতিহাস ঘেঁটে যেটা জেনেছি, তখন সেই আন্দোলনের যে একটা রোডম্যাপ থাকে, সেই রোডম্যাপ থেকে পরবর্তী সময়ে তা
সরে যায়, যে সরে যাওয়ার যে একটা বিষয় সেটা অতীত ইতিহাসেও রয়েছে, বর্তমানেও জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তী সময়ে তা আমরা দেখছি। তবে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানে জুলাই আগস্টের আন্দোলনকারীরা তারা রাজপথে রয়েছে। যে লক্ষ্য নিয়ে আমাদের ভাইরা শহীদ হয়েছিল, তাদের সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্যে, তাদের আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শ্রদ্ধার আসনে রাখার জন্যে এই জুলাই আগস্টের যারা আমরা আন্দোলনকারী সামনের সারি থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত যারা ছিল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলের সকল শিক্ষার্থীরা আমরা সজাগ রয়েছি, মাঠে রয়েছি তা বাস্তবায়ন করার জন্যে। এবং এই জুলাই আগস্টের আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্যে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। বিভিন্ন সময় বিভিন্ন স্কুল কলেজগুলোতে গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি যেন জুলাই আগস্টের স্মৃতি সংরক্ষিত থাকে। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে কিন্তু তারা কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। আমরা আরেকজন নারীর সঙ্গে একটু যুক্ত হতে চাই। বর্তমান সময়ে নারী অধিকার যে প্রতিষ্ঠা, অর্থাৎ সেই নারী অধিকার কতটুকু প্রতিষ্ঠার দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? শুধু বলা হচ্ছে যে নারী অধিকার সমান সমান, ছেলেদের পাশাপাশি নারীরা সমান সমান অধিকার, আসলে তা কার্যকর হচ্ছে না। সব কিছুতেই নারীরা পিছিয়ে আছে, সব জায়গায়। আর রাজনৈতিক ক্ষেত্রেই বলেন, আমাদের যে জেলাতে কোঠা আছে বা এই যে অনেক জায়গায় নারীদের যে একটা কোঠা আছে, সেই কোঠায় আমরা পাচ্ছি না। এই ঠিকভাবে মন খুলে আমরা কাজ করতে পারছি না। আমাদের আরও পুরুষরা আমাদেরকে আরও সহযোগিতা করা উচিত, আমাদের অধিকার আমাদের ফিরে দেওয়া উচিত আমি মনে করি। আর নারী পুরুষ একসাথে কাজ করলে আমি মনে করি আমাদের দেশ আরও সমৃদ্ধশালী হবে, উন্নয়ন হবে। ধন্যবাদ। তিনি বলছিলেন যে নারী অধিকার প্রতিষ্ঠা হলে অর্থাৎ দেশ সমৃদ্ধ হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ আমরা যদি আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশে পড়বে কিনা আপনি মনে করেন কিনা, কিংবা পড়ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে ফিলিস্তিনি যে নারী শিশু দীর্ঘদিন ধরে কিন্তু এই যে দখলদার ইসরায়েল কিন্তু তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে হত্যা করেছে। হত্যা করার পর এখন যেটা দেখতে পাচ্ছি, আসলে এখন ইরানের সঙ্গে যে ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরান কিন্তু ইসরায়েল হামলা করছে এবং ইসরায়েলও কিন্তু ইরানে হামলা করছে। অর্থাৎ এই যে যুদ্ধটা সারা বিশ্বে কিন্তু এখন যুদ্ধ চলছে। মানুষের যে এই যে মানবিক যে মূল্যে মানবিকতার যে অবক্ষয়, সেটা কিন্তু সারা বিশ্বে আজকে প্রতিটি শিশু দেখেন, প্রতিটি শিশু এই যুদ্ধে কিন্তু তারা নিহত হচ্ছে। অথচ যারা আজকে বিশ্বে মানবতার কথা বলে তাদের মুখ দিয়ে কিন্তু একবারও এই শিশুদের হত্যার বিরুদ্ধে কথা বলতে আমরা শুনিনি। তো এখন যে যুদ্ধটা শুরু হয়েছে, সেই যুদ্ধটা বাংলাদেশে অবশ্যই প্রভাব পড়বে। অর্থাৎ ইরান যদি ধরি, ইরান একটি তেল সমৃদ্ধ দেশ, তারপর ইসরায়েল তাদেরও কিছু পণ্য বাংলাদেশে আসে। বিভিন্ন দেশে যুদ্ধের পরে কিন্তু সেই যুদ্ধগুলোর প্রভাব কিন্তু অবশ্যই আমাদের দেশে পড়ে, অর্থনৈতিক এবং সামাজিক। অর্থাৎ এর পাশাপাশি কিন্তু শেয়ার বাজারও আছে। আপনার বাংলাদেশে বর্তমানে শেয়ার বাজারের অবস্থা খুবই খারাপ। এই যে গত কয়েক মাসে শেয়ার বাজারে যে ধস নেমেছে, সেটি কিন্তু একটি অস্থিতিশীল অবস্থার কারণে হয়েছে। তো আমরা চাই যে সারা বিশ্বে একটি শান্তিময় একটি বার্তা বয়ে আসুক। আমরা যুদ্ধ চাই না, আমরা হানাহানি চাই না, আমরা সবাই ভালো থাকতে চাই, এই প্রত্যাশায়। সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করেছি ময়মনসিংহ শহরে চুরি, ছিনতাই এবং খুনের মতো ঘটনা কিন্তু অহরহ ঘটছে। আসলে এই ঘটনা ঘটার কারণ কি আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি ময়মনসিংহ শান্তির শহর, সম্প্রীতির শহর, নিরাপদ শহর। এই শহরে যারাই বাইরে থেকে এসেছেন, তারা তাদের পেনশনের বেলা এবং বিদায় বেলাতেও তারা তাদের দেশে বা শহরে ফিরে যাননি, তারা এখানে স্থায়ী আবাস গড়ে থেকে গিয়েছেন। এমনকি রাজনৈতিক সহাবস্থানের ক্ষেত্রেও যদি দেখেন, বাংলাদেশের সকল জায়গায় সংঘাত মারামারি হলেও 5ই আগস্টের মতো সময় এখানে খুবই কম সংঘাত হয়েছে। সে অবস্থায় দাঁড়িয়ে গত কয়েকদিন যা ঘটেছে, মানুষের বাড়িতে ছিনতাই হচ্ছে, হোটেল থেকে প্রকাশ্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, ক্লিনিকে চাঁদাবাজি হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে মানুষের রিক্সা গাড়ি গতিরোধ করে হাইজ্যাক করা হচ্ছে। এই অবস্থাটি মূলত হয়েছে প্রশাসনের কিছু নির্লিপ্ততা। গত 6-7 মাসে আপনি দেখবেন ময়মনসিংহের 2টি অর্গান, ডিবি পুলিশ এবং কোতোয়ালি পুলিশের ওসি নিয়ে কি একটা তুগলকি কারবার। অর্থাৎ কোনো ওসি 6 মাস থাকছে না, 2 দিন পর বদল হয়ে যাচ্ছে, স্ট্যান্ড রিলিজ হচ্ছে। এই কারণে কিছুটা আসলে দায়িত্ব জ্ঞানহীন লোকের অভাব এই হয়েছে, দায়িত্ব নেওয়ার লোক ছিল না।
যে কাজটি তারা করতে পারতেন, রাস্তায় রাস্তায় টহল দেওয়ার কথা ছিল, পিক আপ ভ্যানে টহল হতো আগে, প্রত্যেক মোবাইল টিম সারা শহরে ঘুরে বেড়াতেন, চেকপোস্ট বসিয়ে মানুষকে চেক করা হতো, সেটি আমরা গত 5ই আগস্টের পরে একেবারেই লক্ষ্য করছি না। এটি কি ব্যক্তিগতভাবে পুলিশের কিছু নির্লিপ্ততা আছে, কিন্তু তারপর সেনাবাহিনী মাঠে আছে। আপনি সামরিক সরকার আমল বাদ দিলেও এবং কি সরকারি সময়েও যখন 111-এ বা অপারেশন ক্লিন হার্টের সময় আর্মি মাঠে ছিল, আমরা দেখেছি সকল সমাজ বিরোধী হাইজাকার, ডাকাত, রাহাজানি যারা করতো তারা সবাই গর্তে লুকিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এবার তাদের মধ্যে কোনো বোধোদয় নাই। তারা প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যাকে ইচ্ছে তাকে মারছেন, বাড়িঘর দখল করছেন, মাটিতে বোলডোজারে যে তারা বালি আহরণ করতেছেন, বাজার ঘাট দখল করছেন। এটি হওয়ার মূল কারণ হচ্ছে আসলে আমরা নিজেরা বেশি স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীনতার জায়গা থেকে অপরাধীরাও মনে করছে আমরা স্বাধীন যা ইচ্ছে তাই করতে পারি। আর পুলিশের যেই জায়গাটি হচ্ছে আমরা তাদের মনোবল ভেঙেছে বলতে বলতে তাদের মনোবল শূন্যের কোঠায় নেমে আসছি। সেই জায়গায় দাঁড়িয়ে যে কাজটি করা উচিত ছিল, প্রতিনিয়ত পিকেটিং করা, টহল দেওয়া এবং রাস্তাটা চেকপোস্ট করা, সেটা করছে না। এবং আর্মি মাঠে আছে, র্যাব মাঠে আছে, পুলিশের ভাবলাম মনোবল কিছুটা ঘাটতি আছে, কিন্তু র্যাব আর্মি মাঠে থাকার পরেও এটি একটু দৃশ্যমান হওয়া প্রয়োজন। ময়মনসিংহের মতো জায়গায় যদি মানুষ এখন রাত্রেবেলা বাসায় ফিরতে ভয় পায়, সাথে ভাই বা বোনকে নিয়ে যায়, যে 10টা বাজলে মানুষ বাসায় যেতে চায় না একটা কর্মস্থল থেকে। এই শান্তির শহরটি সারা বাংলাদেশে একটি আতঙ্কের শহরে পরিণত করে। এই দায়িত্ব প্রশাসন সহ জনগণ এবং নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের নেওয়া উচিত বলে আমরা মনে করি। তিনি বলছিলেন যে পুলিশকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই যে ময়মনসিংহের যে লোকজ সংস্কৃতি রয়েছে সেটি কমে যাচ্ছে, আসলে সেটি কমে যাওয়ার কারণ কি আপনি মনে করেন? আসলে লোকশিল্প বিষয়টা শুধু ময়মনসিংহ না, এই প্রযুক্তির লাগামহীন গতির জন্য সারা বিশ্বেই এই লোকশিল্পটা কমে যাচ্ছে। বিশেষ করে এই শিল্পটা মূলত গ্রাম ভিত্তিক ঐতিহ্যবাহী শিল্প, বংশ পরম্পরায় এটা স্টাডিটা হয়। এখন এই শিল্প নিয়েই কিন্তু পৃথিবীটা সুন্দর শিল্পের কারণেই। যে আমরা যে প্রযুক্তির মাধ্যমে যে গতি বাড়াচ্ছি, মিসাইল তৈরি করছি, ধ্বংস করছি, কিংবা রোবট দিয়ে পণ্য তৈরি করছি, কিংবা এই মানুষ আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে কেন? আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, মেশিনে উৎপাদন করা হচ্ছে। তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সব কিছু মেশিনের মাধ্যমে জিনিসপত্র তৈরি করব, নাকি জীবন বাঁচাবো? আমরা মানুষ যারা আছি, প্রাণ প্রকৃতি যারা আছে, সবাইকে নিয়ে যদি বাঁচার যে পৃথিবীর যে মূল ধর্ম এটা যদি হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে, লাগামটা টেনে ধরতে হবে যে না, এই প্রযুক্তি নির্ভর এভাবে বাড়তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রাণীর রক্তে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, মাইক্রো প্লাস্টিক ঢুকে যাচ্ছে। কারণ কি? শিল্পের ব্যবহার কমিয়ে এই লোকশিল্প কিংবা এটা ঐতিহ্যবাহী যেহেতু গ্রামভিত্তিক শিল্প, বা হয়তো অভিজাত শ্রেণীতে আরেকটা শিল্প হয়তো একটা পরিশীলিত বলা হয়, কিন্তু জীবনের সাথে যেটা সম্পৃক্ত সেটাই শিল্প। তো ওইটাকে বাদ দিয়ে যদি আমরা এরকম ইচ্ছামতো গতি বাড়াইতে থাকি, তাহলে ধ্বংস অনিবার্য। ধন্যবাদ। তিনি কিন্তু নানান বিষয় নিয়ে কথা বলছিলেন। অর্থাৎ আমরা জানতে চাই এমন একজন মানুষের সঙ্গে একটু কথা বলবো যিনি 1982 সাল থেকেই ময়মনসিংহ নগরীর আশেপাশে বৃক্ষরোপণ করে আসছেন। অর্থাৎ সেই বৃক্ষরোপণ করার কারণ কি ছিল এবং আপনার বৃক্ষগুলো এখন কি পর্যায়ে আছে? ধন্যবাদ। আমি বলতে চাই যে 1982 সালে আমি যখন গাছ লাগালাম, ময়মনসিংহ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পৌরসভা, সবাই, পৌরসভা, বন বিভাগ, কৃষি বিভাগ, হর্টিকালচার সেন্টার সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। মামি সাকিরের চারপাশে আনসারি সিদ্দিকী, ব্রিগেডিয়ার সর্দার আলী হাসান সাহেব, ব্রিগেডিয়ার ডিএমএলএ মাসুল অ্যাডমিনিস্ট্রেটর মতিন সাহেব সহ তাদেরকে নিয়ে আমি সাকিরের উদ্যোগ শুরু করি, প্রথম গাছ লাগানো। এবং এই গাছ লাগানো শুরু করতে থেকে সারা বছর আমার এই গাছ লাগানো আমি সুন্দরভাবে চলতেছে। এখন পর্যন্ত আমার 1 লাখের উপরে গাছ লাগানো হয়ে গেছে এবং তাদের মধ্যে বেশিরভাগ ফলজ গাছ রোপণ করেছি, সেগুলি ফলজ হইতেছে। জাম, কাঁঠাল, আম এগুলি এখনও গাছে আছে, জাম্বুরা, এরপরে আমলখি এগুলি আছে, সব গাছে আছে, আমরা দেখতে পাবেন। এবং যে গাছগুলি আমি ময়মনসিংহে প্রেরণা সংগঠন গাছ লাগে, এরা আমাদেরকে হাতে নিয়ে এবং ময়মনসিংহবাসীর যত সহযোগিতায় আমি বৃক্ষরোপণ করেছি, গাছ লাগাচ্ছি, এখনও লাগাচ্ছি। কিন্তু আমার কোনো দিন নাই, সারা চৈত্র মাসে গাছ লাগাই, আষাঢ় মাসে লাগাই, সারা বছর আমি গাছ লাগাই, গাছের পরিচয় করছে। কিন্তু আমরা সবাই প্রত্যেকেই যদি এইভাবে যে গাছ লাগানো রোপণ করি, এবং আমার স্লোগান হচ্ছে, আগে যে স্লোগানটা দিয়ে শুরু করেছিলাম গাছ লাগানো, সেটা ছিল জমি যার গাছ তার, অক্সিজেন হোক সবার। এবার হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ, গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ, অর্থাৎ সবুজ বিশ্ব চমৎকার জীবন।
তিনি বলছিলেন কিন্তু 1982 সাল থেকে এই পর্যন্ত কিন্তু 1 লক্ষ গাছ কিন্তু তিনি রোপণ করেছিলেন এবং সেই সুফল কিন্তু সাধারণ মানুষ ভোগ করছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু ছোট্ট করে জানতে চাই, আপনি তো চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন, সম্প্রতি সময়ে করোনা এবং ডেঙ্গু বেড়েই চলেছে, আসলে এ থেকে সাধারণ মানুষ কিভাবে পরিত্রাণ পাবে বলে আপনি মনে করেন? আসলে এই মাসের শুরু থেকে আমাদের স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত তাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং নতুন করে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়া। তবে দেশ টিভির মাধ্যমে আমরা পুরো ময়মনসিংহবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের সেবার জন্য আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসকরা দিনরাত 24 ঘন্টা প্রস্তুত আছে। তবে আপনারা একটু সচেতন থাকবেন। আগেরবার প্যান্ডেমিক সময় আপনারা যেভাবে সাবধানতার মাধ্যমে প্যান্ডেমিক করোনাকে মোকাবেলা করেছিলেন, এবারও একইভাবে নিরাপদ অবস্থা বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। পাশাপাশি আমরা তো অবশ্যই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই। আপনারা একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু আমাদের হাতে অনেক সময় সুযোগ থাকে না। সো স্পেশালি যারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত আছেন, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, তারপর আমাদের যাদের স্ট্রোকের হিস্ট্রি আছে, তারা একটু বিশেষ করে সাবধান থাকবেন যাতে করে আপনাদের কোনোভাবে আক্রান্তর সুযোগটা কমে যায়। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের ইমিউনিটি বিল্ড আপ করতে হবে, এজন্য যথাসময় পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, যাদের শরীরচর্চার মাধ্যমে হলেও আপনাদের ফার্স্ট লাইন যে ডিফেন্স অর্থাৎ নিজের ইমিউনিটি, সেটার মাধ্যমে হলো যাতে আপনি এই রোগগুলো থেকে আক্রান্ত থেকে বিরত থাকতে পারেন। আর এখন কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বাড়ছে এবং আগামী 1 মাস এরকম বৃষ্টিপাত হয়তো অব্যাহত থাকবে। সো বৃষ্টিপাতের পরবর্তী সময় যাতে আপনার বাসার আশেপাশে আপনার নিরাপত্তার স্বার্থেই আপনারা সেই পানিগুলোকে পরিষ্কার করে ফেলবেন, যাতে সেখানে মশা জমতে না পারে, ডেঙ্গু যাতে সংক্রমণ ঘটাতে না পারে। সো অবশ্যই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, সাবধান থাকুন, সচেতন থাকুন, করোনা এবং ডেঙ্গু থেকে বেঁচে থাকুন। তিনি কিন্তু বলছিলেন করোনা এবং ডেঙ্গু থেকে কিন্তু সাধারণ মানুষ সচেতন হলেই কিন্তু অনেকটা নিরাপদে থাকবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা দেখি যে সামান্য বৃষ্টি হলেই ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু বেড়ে যায় এবং বারবার বলা হয় যে জলাবদ্ধতা হবে না, কিন্তু তারপরেও প্রতি বছরে আমরা দেখি সেটি হচ্ছে। এটির কারণ হিসাবে আপনি কি মনে করেন? মূল কারণ হচ্ছে ময়মনসিংহ শহর একটি অপরিকল্পিত ঘিঞ্জি শহর এবং পৃথিবীতে এরকম শহর খুব কম পাওয়া যাবে যেখানে 10 লাখের বেশি মানুষ বাস করে কিন্তু এই শহরে কোনো পরিকল্পিত ড্রেনেজ নাই। যে খালগুলো ছিল সেগুলো দখল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এবং রাস্তাঘাটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ওই রাস্তা দিয়ে 2টা রিক্সা চলারই ব্যবস্থা নাই। ড্রেন থাকবে কোথায়? ম্যাক্সিমাম শহরে আসলে কোনো ড্রেনেজ সিস্টেম নাই। যেখানেও ড্রেন আছে সেখানে হচ্ছে যে 1 ফিট 1.5 ফিট ড্রেন, আর খুব অল্প জায়গায় শহরের মধ্যবর্তী কিছু জায়গায় একটু বড় ড্রেন আছে যেটি হচ্ছে 2 ফিট 2.5 ফিট। মানে এত অপরিকল্পিত একটা শহর, যেটা রাস্তা ছোট, যেটা ড্রেন নাই, যেটাতে যত্রতত্র যে যেভাবে পারছে হাইরাইজ বিল্ডিং করছে, ফলে ভবিষ্যতে যে এটাকে মানে রাস্তাগুলো বড় করা বা ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করা সেইটারও ব্যবস্থা নেই। খালগুলো উদ্ধারের জন্যে প্রশাসন, সরকার, সিটি কর্পোরেশন কোনো কার্যকর উদ্যোগ নেয় না। এই সব কিছু মিলে ময়মনসিংহ শহর যেদিকে হাঁটছে, এখন তো কিছু চলাফেরা করা যায় বা বসবাস করা যায়, কিছুদিন পরে এই শহরটি আসলে পরিত্যক্ত ঘোষণা করা হবে। দুর্গন্ধ, ধুলাবালি এবং মানে জলাবদ্ধতা ইত্যাদি কারণে এই শহরে আসলে বাঁচার মতো বাঁচা যাবে না, মানুষ এই শহর ছেড়ে পালাবে। তিনি কিন্তু বলছিলেন অপরিকল্পিত নগরী হয় মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমছে না, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই, আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু বেকারত্ব বেড়েই চলেছে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ আসলে কোন কোন দিকগুলো বৃদ্ধি করতে পারে আপনি মনে করেন? ধন্যবাদ। বর্তমান যে সমস্যাগুলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং এই যে সকল কিছু নিয়ে বলা হলো, মূলত গণতন্ত্রের দেশে একটা সঠিক সময়ে নির্বাচনের দরকার। নির্বাচনটা সঠিক সময়ে যদি দেওয়া হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব। নির্বাচিত সরকার ছাড়া এই জনগণের যে সকল দাবি কেয়ারটেকার গভর্নমেন্ট করা সম্ভব না। তাই আমি আশা করব বর্তমান কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার কাছে অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক। নির্বাচন দিলে এগুলো সঠিকভাবে করা সম্ভব। তিনি বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে দেশের যে সকল সমস্যা সেটি কিন্তু নিরসন হবে, সেই বিষয়টি বলছিলেন। আপনি কাঠের গুঁড়া দিয়ে ছবি এঁকে থাকেন, অর্থাৎ সেটি কিভাবে করেন, কতদিন ধরে করছেন? এটা আমি আসলে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এই 98 সাল থেকে আমি গুণের গুঁড়া দিয়ে ছবি আঁকি। এটা প্রায়
বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার এই শিল্পকর্মগুলো 2000 সাল থেকেই চলে গেছে এবং বিভিন্ন দেশে ব্রাদার ফাং ব্রাদার গিউমের মাধ্যমে বিভিন্ন দেশে চলে গেছে। এবং এই শিল্পটা হচ্ছে আপনার টোটাল কাপড় এবং বোর্ড এবং আইখার মাধ্যমে ছবিটা করা হয়। এবং আমার সাথে কিছু ছবি আছে, যে ছবিগুলো আপনাদেরকে আমি হয়তো দেখাবো, আর আপনার দেখতে চাইলে আর কি দেখাবো। তো আমি কিছু ছবি নিয়ে আসছি এবং আমার এই শিল্পটা আমি দেখলাম যে আমার মতো অনেকেই এরকম শিল্প করে। এই শিল্পটা যদি বাংলাদেশ সরকার যদি চায় যে বিদেশে রপ্তানি করে ভালো একটা আয় বাংলাদেশ সরকারে আসবে, এটা ইচ্ছা করলে সরকার করতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক, আমার মনে হয় যে প্রথম যে কাজটা করলে ভালো হয় সেটা হলো যে বেকারত্ব দূর করা। এটা হলো প্রথম কাজ। এই বেকারত্ব দূর করতে পারলে আমাদের মতো শিল্পী, কবি, সাহিত্যিক যারা এরা এই সমাজে মূল্যায়ন পাবে। তিনি বলছিলেন যে গুণের গোড়া দিয়ে কিন্তু তিনি ছবি এঁকে থাকেন এবং সেই বিষয়টি তিনি বলছিলেন। আমরা জানতে চাই, বলছিলাম যে বেকারত্ব দিন দিন বাড়ছে না কমছে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। তো আমরা বাংলাদেশে দেখে আসছি অধিক জনসংখ্যার একটি দেশ। সেই দেশে মানুষের কর্মসংস্থানের খুবই অভাব। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করে তারা বসে আছে, তাদের নির্দিষ্ট কোনো কর্মসংস্থান তাদের সুযোগ মিলছে না। এটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, যে এই দেশের যে সরকার আছে, যে দেশের দায়িত্বশীল, তাকে অধিক পরিমাণে এই দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর যারা যারা বেকার হিসাবে ঘোরাফেরা করছে তাদেরকে আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে হবে। আর বাংলাদেশে একটা বিষয় লক্ষ্য করা যায় যে এই দেশের জনসংখ্যা অনেক। এই দেশের বাইরে পাঠিয়ে তাদের যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে এই দেশ এই যে বেকারত্ব আছে এই বেকারত্ব থেকে এই দেশ মুক্তি পাবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ সাধারণ মানুষের অসাধারণ বিভিন্ন বিষয়ে মতামত শুনছিলাম এবং আজ যেতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেশ টিভির জনতার ভাবনায় আমি ইলিয়াস আহমেদ হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।